আসসালামু আলাইকুম, আমি সুমন বিন সাইফ। ফ্রি গণিত কোর্সের আজকে পঞ্চম ক্লাস অনুষ্ঠিত হবে। আজকের ক্লাসে আমরা ভগ্নাংশ নিয়ে আলোচনা করব। ভগ্নাংশ থেকে যে কোনো কম্পিটিটিভ চাকরির পরীক্ষায় একটি মার্ক অবশ্যই থাকে এবং এইখানে হাতে গোনা 2টা থেকে 3টা টাইপের প্রশ্ন পড়লেই হয়। আমি যদি ক্লাসের শুরুতেই বলে দিই, প্রথমত যেটা পড়তে হয় যে কোন ভগ্নাংশটি বড় অথবা কোন ভগ্নাংশটি ছোট এটা নির্ণয় করতে হয়, অথবা আপনাদের ভগ্নাংশের গুণ অথবা ভাগ করতে হয়। তো আজকের ক্লাসের মাধ্যমে আমরা এই ভগ্নাংশের A to Z একদম বেসিক থেকে পড়ব, যাতে আপনাদের পরীক্ষায় যে কোনো টাইপের প্রশ্ন আসলে আপনারা খুব সহজে অ্যান্সার করতে পারেন। তো প্রথমে আমরা ভগ্নাংশ জিনিসটা কি, ভগ্নাংশের সংখ্যাগুলো জানার চেষ্টা করব সংজ্ঞার পাশাপাশি, এবং A to Z বেসিক থেকে জানব। প্রথমে আমরা কি জানব? ভগ্নাংশ। ভগ্নাংশ হলো দুটি পূর্ণ সংখ্যার বা দুইটি সংখ্যার অনুপাত বা ভাগ। তাহলে ভগ্নাংশ হচ্ছে দুইটি পূর্ণ সংখ্যা বলতে পারি, অনেক সময় শুধু সংখ্যাও হতে পারে। তো আমরা পূর্ণ বাদ দিয়ে বলি যে ভগ্নাংশ হলো দুটি সংখ্যার অনুপাত বা ভাগ। আচ্ছা, দুইটি সংখ্যা কি? একটা 2/3। এই অংশটাকে আমরা লিখতে পারবো 2/3। তাহলে এই যে 2/3 এটা হচ্ছে আমাদের কি একটা ভগ্নাংশ। আচ্ছা, এখন এই যে ভগ্নাংশ হচ্ছে দুই প্রকার। আমি যদি একটু ডিটেলসে লিখি, একটু মনোযোগ দিবেন। ভগ্নাংশ কত প্রকার? ভগ্নাংশ হচ্ছে দুই প্রকার। একটি হচ্ছে সাধারণ ভগ্নাংশ। দেখেন, এগুলো কিন্তু ক্লাস 4-এর বইয়ে আলোচনা করা আছে। আপনাদের আশেপাশে ছোট বাচ্চা যদি থাকে ক্লাস 4-এর 3-র, দেখবেন যে এই বিষয়গুলো সুন্দর করে আলোচনা করা আছে। সাধারণ ভগ্নাংশ। আরেকটি হচ্ছে দশমিক ভগ্নাংশ। ওকে, এখন সাধারণ ভগ্নাংশ কোনটা, দশমিক ভগ্নাংশ কোনটা? দেখেন, যেটাতে 2/3 বা 4/5, অর্থাৎ কি, যে লব ভাগ হর থাকে। কি থাকে? লব ভাগ হর থাকে, অর্থাৎ যে ভগ্নাংশে লব হর থাকে সেইটা সাধারণ ভগ্নাংশ। আর দশমিক ভগ্নাংশ কি? যেখানে দশমিক থাকে, যেখানে কি থাকবে? দশমিক থাকবে। যেমন 2.5, 1.3। তাহলে আমরা সিম্পলি কি জানলাম? ভগ্নাংশ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ আর একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশ কোনগুলো? যেখানে হর এবং লব থাকবে। উপরের অংশটাকে বলে লব, নিচের অংশটাকে বলে হর, আর মাঝখানে এরকম একটা দাড়ি দেখতেছেন সোজা, সেটাকে বলা হয় ভাগ। তাহলে 2/3, 4/5 এই প্রত্যেকটি কি সাধারণ ভগ্নাংশ, আর যেখানে দশমিক থাকবে সেটাকে দশমিক ভগ্নাংশ। এখন এই সাধারণ ভগ্নাংশ আবার 3 প্রকার, আমরা একটু আলোচনা করি। সাধারণ ভগ্নাংশ আবার কত প্রকার? সাধারণ ভগ্নাংশ আবার 3 প্রকার। প্রথমটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। তারপরটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, আর তারপরটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। তাহলে সাধারণ ভগ্নাংশ কত প্রকার? 3 প্রকার। প্রথম হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, দ্বিতীয় হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, আর লাস্ট 3 নাম্বার হচ্ছে মিশ্র ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ জিনিসটা কি? যার লব ছোট হর বড়। তাহলে প্রকৃত ভগ্নাংশ কোনটা? যার লব ছোট হর বড়। অপ্রকৃত ভগ্নাংশ কোনটা? যার লব বড় হর ছোট। দেখেন, দুইটা কিন্তু অপোজিট। প্রকৃত আর অপ্রকৃত দুইটা কিন্তু অপোজিট। আসলে প্রকৃত ভগ্নাংশটাই অরিজিনালি ভগ্নাংশকে রিপ্রেজেন্ট করে, যদিও ভগ্নাংশ 3টাই ভগ্নাংশ হতে পারে। এখন অপ্রকৃতর উল্টা বা বিপরীত হচ্ছে, মানে প্রকৃতর উল্টা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। একটু আমরা খেয়াল করি, প্রকৃত ভগ্নাংশ কি কোনটা? যার লবটা ছোট হর বড়। লব হর কোনটা? আমরা যদি একটা ভগ্নাংশ লিখি যে ভগ্নাংশ, এইটা ভগ্নাংশ সমান উপরে যাবে লব, নিচে যাবে হর। তাহলে এই লবটা যখন ছোট হবে, হরটা তখন বড় হবে, তখন সেটা হবে প্রকৃত। যেমন 3/5। একটু খেয়াল করি, এখানে 3 হচ্ছে ছোট, 5 বড়, তাহলে এটা প্রকৃত। হতে পারে 7/8, এখানে উপরে লব ছোট হর বড়, তাহলে এটা প্রকৃত ভগ্নাংশ। হতে পারে 9/10, মানে যে কোনো সংখ্যাই হোক, আমরা শুধু খেয়াল রাখবো যে উপরের
যে সংখ্যাটা আছে সেটা যদি ছোট হয়, নিচের সংখ্যাটা যদি বড় হয়, তাহলে সেটা প্রকৃত। এর উল্টা অপ্রকৃত কী হবে, এই যে উপরের যে সংখ্যা লব আছে সেটা বড় হবে, হর ছোট হবে। যেমন আমরা যদি খেয়াল করি যে এখানে আছে কত 9 আর এখানে আছে হচ্ছে 8, তার মানে উপরের লবটা বড়, হরটা ছোট। থাকতে পারে যে হচ্ছে 5/3, এখানে আমরা যদি খেয়াল করি উপরে 5 নিচে 3, অর্থাৎ লব বড় হর ছোট। এই টাইপের যতগুলো আছে সেগুলোকে বলা হয় মিশ্র, সরি অপ্রকৃত। আর মিশ্র কাদের বলা হয়, মিশ্র হচ্ছে একটি পূর্ণ সংখ্যার সাথে, একটি পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশ থাকবে, ভগ্নাংশ থাকে। কি লিখলাম দেখেন, মিশ্র ভগ্নাংশ কোনটা, একটি পূর্ণ সংখ্যার সাথে কি থাকবে, প্রকৃত ভগ্নাংশ। আচ্ছা, এই যে 1 হচ্ছে একটা কি পূর্ণ সংখ্যা, এর সাথে কি থাকবে, একটা প্রকৃত ভগ্নাংশ 2/3। তাহলে 1 সমস্ত 2/3, এটাকে উচ্চারণ করা যায় দুইভাবে, একটা হচ্ছে 1 সমস্ত 2/3 অথবা 1 পূর্ণ 2/3। তাহলে 1 হচ্ছে কি একটা পূর্ণ সংখ্যা, তার সাথে কি যুক্ত আছে 2/3, অর্থাৎ 2/3 মানে কি, এখানে লব ছোট হর বড়, তার মানে পূর্ণ সংখ্যা। তাহলে আমরা একদম যে বেসিক যেটা আছে ভগ্নাংশের বেসিকটা আমরা আলোচনা করলাম। এরপরে আমরা আলোচনা করব যে আরও কিছু প্রকারভেদ আছে, যেমন সমহর বিশিষ্ট ভগ্নাংশ হলে কি হবে, সমলব বিশিষ্ট ভগ্নাংশ হলে কি হবে, আমরা সেই টপিকটা এখন আলোচনা করব। লব এবং হরের উপর ভিত্তি করে ভগ্নাংশ আবার দুই প্রকার। আমরা এই প্রকারটা একটু মনে রাখবো, কারণ এখান থেকে প্রশ্ন আসে। ওকে, তাহলে আমরা যদি লিখি কি, হর এবং লবের উপর ভিত্তি করে ভগ্নাংশ আবার দুই প্রকার। একটি হচ্ছে সমহর বিশিষ্ট ভগ্নাংশ, আচ্ছা, আরেকটি হচ্ছে সমলব বিশিষ্ট ভগ্নাংশ। ওকে, আমরা একটু মনোযোগ দিই। এখানে আমরা কি বললাম যে ভগ্নাংশ কি, লব এবং হরের উপর ভিত্তি করে ভগ্নাংশ আবার দুই প্রকার। সমহর বিশিষ্ট ভগ্নাংশ, যার হরগুলো সমান, অর্থাৎ একাধিক ভগ্নাংশ থাকবে কিন্তু হরগুলো কি থাকবে, একই রকম। সমলব বিশিষ্ট ভগ্নাংশ, যার লবগুলো সমান। আমরা যদি একটু উদাহরণ খেয়াল করি যে 1/3, 2/3, 3/3, 4/3, 5/3। আচ্ছা, এখানে আমি 5টা ভগ্নাংশ লিখেছি, 1/3, 2/3, 3/3, 4/3, 5/3। এই 5টা ভগ্নাংশের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, প্রত্যেকটার হর সমান না, প্রত্যেকটার হর 3 না। তাহলে এই 5টা ভগ্নাংশকে বলা হয় সমহর বিশিষ্ট ভগ্নাংশ, কারণ যে সকল ভগ্নাংশের হরগুলো সমান বা একই তাদেরকে বলা হয় সমহর বিশিষ্ট ভগ্নাংশ। তাহলে এই ভগ্নাংশগুলো কি সমহর বিশিষ্ট ভগ্নাংশ। আচ্ছা, যদি সমলব বিশিষ্ট ভগ্নাংশ বলি সেক্ষেত্রে কী হবে দেখেন, যার লবগুলো সমান, তাহলে লবগুলো আমরা এই 1/1, 1/2, 1/3, 1/4, 1/5। আমি কি করলাম, এইখানে আমি মোট 5টা ভগ্নাংশ লিখলাম, 1/1, 1/2, 1/3, 1/4, 1/5। এখানে 5টা ভগ্নাংশ লিখলাম এবং এই ভগ্নাংশের প্রতিটি লব সমান, একই না, প্রত্যেকটি লব এক না, তাহলে এই ভগ্নাংশগুলোকে বলা হয় সমলব বিশিষ্ট ভগ্নাংশ। এখন এই সমহর বিশিষ্ট ভগ্নাংশ ও সমলব বিশিষ্ট ভগ্নাংশের ক্ষেত্রে দুইটা সূত্র আমাদের জানতে হবে এবং এইখান থেকে 100% পরীক্ষায় প্রশ্ন থাকে। শর্তটা কি, শর্তটা হচ্ছে সমহর বিশিষ্ট ভগ্নাংশের ক্ষেত্রে যার লব বড় সেই ভগ্নাংশটি বড়। আচ্ছা, কি বললাম যে সমহর বিশিষ্ট ভগ্নাংশের ক্ষেত্রে যার লব বড় সেই ভগ্নাংশটি বড়। একটু আমরা খেয়াল করি, এই যে 5টা ভগ্নাংশ আছে, এই 5টা কি সমহর বিশিষ্ট না, কারণ প্রত্যেকটার হর কি সমান না, 3। তাহলে সমহর বিশিষ্ট ভগ্নাংশ যদি হয়, এগুলোর মধ্যে লব বড় কার, সব থেকে বড় কত, 5 না, তাহলে 5/3 এই ভগ্নাংশটি সব থেকে বড়। তার ছোট কি 4/3, তার ছোট 3/3, তার ছোট 2/3 এবং সব থেকে ছোট 1/3। তাহলে এই শর্তানুসারে
যার লব বড় সেই ভগ্নাংশটি বড়। সব থেকে বড় কি 5/3, তাহলে এইটা সব থেকে বড়। তার ছোট 4/3, তার ছোট 3/3, তার ছোট 2/3 এবং সব থেকে ছোট হচ্ছে 1/3। এখন এই সমলব বিশিষ্ট ভগ্নাংশের ক্ষেত্রেও একটি সূত্র আছে বা শর্ত আছে, একদম এইটার অপোজিট। তাহলে এইখানে কি, এইখানে হচ্ছে লবগুলো সমান, তাহলে ফাংশন হবে হর। যার হর বড় সেই ভগ্নাংশটি ছোট, সেই ভগ্নাংশটি ছোট। তাহলে যার হর বড় সেই ভগ্নাংশটি কি ছোট। আচ্ছা, এইটা কি বললাম যে যার হচ্ছে লব বড় ছিল সেই ভগ্নাংশটি বড়, এইখানে অপোজিট। তাহলে যার হর বড় সেই ভগ্নাংশটি ছোট। এখানে সব থেকে বড় হর কার দেখেন তো 5 না, তাহলে 1/5 সব থেকে বড় না হরের মধ্যে, তাহলে এই ভগ্নাংশটা কি হবে, সব থেকে ছোট হবে। তারপরে কি আছে 1/4, 1/3, 1/2, 1/1। তাহলে আমরা যখন সমলব বিশিষ্ট ভগ্নাংশের ক্ষেত্রে যার হরটা সব থেকে বড় হবে সেই ভগ্নাংশটা সব থেকে ছোট, তাহলে এখানে 1/5, 5 হচ্ছে হর সব থেকে বড়, তাহলে এই ভগ্নাংশটি সব থেকে ছোট। তার থেকে বড় 1/4, তার থেকে বড় 1/3, তার থেকে বড় 1/2, তার থেকে বড় 1/1। আশা করি এই সমহর এবং সমলব এই টপিক থেকে যদি কোনো প্রশ্ন আসে তাহলে আপনাদের আর সমস্যা হবে না। এরপর আমরা বেসিক কিছু অঙ্ক দেখব। আশা করি এই অঙ্কগুলো যদি আপনারা বাসায় প্র্যাকটিস করেন তাহলে আপনাদের আর কোনো রকম সমস্যা থাকবে না। ভগ্নাংশ থেকে যে টাইপের প্রশ্ন থাক আপনি ইজিলি সলভ করতে পারবেন। প্রথমে আমরা এই প্রশ্নটা একটু খেয়াল করি যে 1.16 এর সাধারণ ভগ্নাংশ কত। প্রথমে বলেছি আমরা ভগ্নাংশ দুই প্রকার, একটি হচ্ছে সাধারণ ভগ্নাংশ যেটা আমাকে বের করতে বলছে, আর একটি হচ্ছে দশমিক ভগ্নাংশ। এখানে 1.16 এটা কি দশমিক ভগ্নাংশ, এটাকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে হবে। সাধারণ ভগ্নাংশ মানে হর এবং লব থাকবে। তাহলে আমরা প্রথমে কি করব, এই সংখ্যাটা লিখব 1.16 সমান চিহ্ন দিব, দিয়ে এরকম আমরা কি একটা ভাগ চিহ্ন দিব। এই যে এখানে যে দশমিক আছে না, এই দশমিকের জন্য একটা 1 নিব এবং দশমিকের পর কয়টা ঘর আছে, এখানে একটা 1 আছে, একটা 6 আছে, দুইটা সংখ্যা আছে না, দুইটা শূন্য নিব। তারপরে এই দশমিকের জন্য যেহেতু আমরা 100 নিলাম, দশমিক বাদ দিয়ে বাকি সংখ্যাটা লিখব 116। আমাদের রাইট অ্যান্সার হচ্ছে এইটা। আরেকটা করি, ধরেন 0.84 দেওয়া আছে, এটা কি দশমিক ভগ্নাংশ না, এই যে এখানে দশমিক আছে, এটাকে কি করতে বলছে, সাধারণ ভগ্নাংশে রূপান্তর করো। কিভাবে করব, একই নিয়ম, এই যে দশমিক আছে না, এই দশমিকের জন্য একটা 1 নিব, তাহলে দশমিকটা কি গেল, উঠে গেল, দশমিক এখান থেকে কী গেল, উঠে গেল। দশমিকের পর কয়টা সংখ্যা আছে, এখানে 8, 4, দুইটা সংখ্যা না, দুইটা শূন্য নিব, তাহলে দশমিক উঠে গেলে কি সংখ্যা থাকে, 84 না, 084, শূন্যর তো দাম নাই, তাহলে কত হলো 84। আবার যদি করি, ধরেন 2.10, এখানে কত আছে, 2.10 আছে, এটা কি দশমিক ভগ্নাংশ, এটাকে কি করতে হবে, সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে হবে। কিভাবে করব, প্রথমে এরকম একটা দাড়ি নিয়ে নিব, এই দশমিকের জন্য একটা 1 নিব নিচে, দশমিকের পর কয়টা ঘর আছে, দুইটা ঘর না, 1, 0, দুইটা সংখ্যা, দুইটা শূন্য নিব। দশমিক তুলে গেলে কি থাকে, এখানে থাকে 2, এখানে থাকে 1, 0, দশমিক তুলে গেলে এখানে 210 হচ্ছে না, 210। তাহলে যে কোনো সংখ্যা থাক আমরা এই একই নিয়মে করতে পারবো। এখন আমরা দেখব আবৃত দশমিক ভগ্নাংশ থেকে সেটাকে আমরা কিভাবে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে পারি। এখনকার আমাদের হেডলাইন হচ্ছে আবৃত দশমিক থেকে সাধারণ ভগ্নাংশ। আমরা একটা অঙ্ক যদি লিখি যে 0.747, এই 7-এর উপর পৌনঃপুনিক আছে, এই সংখ্যাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ। আমরা এখন দেখব যে কোনো পৌনঃপুনিক বা আবৃত সংখ্যা থাক সেই সংখ্যাগুলোকে কিভাবে আমরা আবৃত দশমিক থেকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে পারি। তো প্রথমে আমরা কি করব, এই যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটা প্রথমে আমরা লিখে নেব যে 0.47, 7-এর ওপর পৌনঃপুনিক, তারপরে আমরা কি দিব, সমান দিব, তারপরে এরকম একটা ভাগ চিহ্ন দিয়ে দিব। আচ্ছা, প্রথম কাজ হচ্ছে আবৃত থাক দশমিক থাক সব কিছু বাদ দিয়ে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাকে লিখব 47। দেখেন এখানে আমি 0.47 লিখলাম না, কারণ 47-এর সামনে শূন্য দিলেও যে ভ্যালুটা দাঁড়াবে শূন্য ছাড়াও একই ভ্যালু বা মান বুঝাবে।
আমি প্রথম কি করলাম যে শূন্য দশমিক মানে দশমিক আর পৌনপৌনিক বাদ দিয়ে সংখ্যাটা লিখলাম। আচ্ছা, এই যে পৌনপৌনিক ছাড়া দশমিকের পর কয়টা সংখ্যা আছে, একটি সংখ্যা না, সেই সংখ্যাটা আমি বিয়োগ করে দিব। আচ্ছা, তাহলে প্রথম এই লবে যে কাজটা করলাম একটু বোঝার চেষ্টা করতে হবে। প্রথমে আমি দশমিক বাদ দিয়ে সংখ্যাটা লিখলাম, দশমিক এবং পৌনপৌনিক বাদ দিয়ে। দশমিক আর পৌনপৌনিক বাদ দিলে এখানে কত থাকে, 47 না, 47। তারপরে কি বিয়োগ করব, যে এই পৌনপৌনিক ছাড়া দশমিকে আর কয়টা সংখ্যা আছে সেই সংখ্যাটা বিয়োগ করে দিব। পৌনপৌনিক ছাড়া শুধু 4 আছে, 4 বিয়োগ করে দিলাম। এখন আমি দেখব যে পৌনপৌনিক আছে কয়টা সংখ্যার উপর, একটি সংখ্যার উপর না, তাহলে একটি নয়। তারপরে দশমিকের পর কয়টা ঘর আছে, একটা না, শুধু 4, তাহলে এই জন্য এখানে একটা শূন্য। তাহলে আমরা যদি 47 থেকে 4 বাদ দেই তাহলে হয় 43/90। এটা হচ্ছে আমাদের আনসার। আচ্ছা, একইভাবে আমরা কিন্তু আরও কিছু অঙ্ক সমাধান করতে পারি। যেমন যদি এরকম থাকতো 0.24, 2-এর উপর পৌনপৌনিক, 4-এর উপরও পৌনপৌনিক, এই সংখ্যাটা কি করব, প্রথমে এরকম একটা কি দাড়ি দিয়ে নিব এবং দশমিক এবং পৌনপৌনিক ছাড়া সংখ্যাটা লিখব। তাহলে কত হবে, 24 বিয়োগ, এখন পৌনপৌনিক ছাড়া দশমিকের পর আর কোনো সংখ্যা আছে, নেই, এজন্য শূন্য বিয়োগ হবে। এখানে যেহেতু কোনো কিছুই নেই আর আমরা শূন্য বিয়োগ করলাম। এরপর আমরা দেখব কয়টি সংখ্যার উপর পৌনপৌনিক আছে, 2টি সংখ্যা না, তাহলে 2টা নয়। আর কোনো সংখ্যা আছে দশমিকের পর, নেই। আচ্ছা, তাহলে আমরা এখন কি করব, উপরে যাবে 24, নিচে হচ্ছে 99। এই টাইপের প্রশ্ন যদি পরীক্ষার হলে থাকে, পৌনপৌনিক, এটাকে বলা হয় পৌনপৌনিক অথবা আবৃত, এরকম যদি থাকে তাহলে আপনারা এইভাবে সমাধান করবেন। এখন আমরা খালি ঘর রিলেটেড যে সমস্যাগুলো থাকে সেই সমস্যাগুলো দেখব। দেখেন, এইখানে 2টা ভগ্নাংশ আছে, মাঝখানে কি আছে, সমান চিহ্ন, 7/8 সমান এই যে প্রশ্নবোধক চিহ্ন, মানে এই ঘরটা খালি, ভাগ 24। এখন এই প্রশ্নবোধক চিহ্ন যে ঘরটা আছে, এই ঘরে কি মান বসবে, মানটা বের করতে হবে। এই রিলেটেড প্রশ্ন কিন্তু বিশেষ করে 13 থেকে 16তম গ্রেডে অনেক এই টাইপের প্রশ্ন থাকে। ইভেন বিসিএস প্রাইমারিতেও এই টাইপের প্রশ্ন ছিল, খুবই ইজি কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে এই টাইপের অঙ্ক আমরা কিভাবে সমাধান করব, একটা জিনিস মাথায় রাখেন, সমান মানে কি, এই পাশের ভগ্নাংশ আর এই পাশের ভগ্নাংশ, 2টা ভগ্নাংশ কি হবে, সমান হবে। আচ্ছা, দেখেন আমরা কি 2 = 2 লিখি, আমরা 2 = 2 লিখি, 3 = 3 লিখি, আমরা কখনো 3 = 5 লিখতে পারি না। তাহলে এই 7/8 এই ভগ্নাংশ আর এইখানকার ভগ্নাংশটা কি হবে, সমান হবে। যাই হোক, এখন এই টাইপের অঙ্ক সমাধান করার জন্য আমরা আড়াআড়ি গুণ করব। কিভাবে, দেখেন, আমাকে এই ঘরের মান বের করতে হবে, তাহলে এই ঘরটাকে আমি একা রেখে বাকি সবগুলো মান আরেক পাশে নিয়ে আসবো, অর্থাৎ ডান পাশ ফাঁকা রেখে বাম পাশে সব নিয়ে আসবো। তাহলে আড়াআড়ি গুণ করলে 7 × 24/8 সমান কি থাকে, এখন এখানে প্রশ্নবোধক চিহ্ন, 8 দ্বারা 24কে কাটলে 3 × 8 = 24, 3 × 7 = 21, তাহলে 21 সমান ফাঁকা ঘর। তাহলে ফাঁকা ঘরের মান কত, ফাঁকা ঘরের মান 21। দেখেন, এই ফাঁকা ঘর কিন্তু যে কোনো জায়গায় থাকতে পারে, এইখানে থাকতে পারে, অথবা এই জায়গায় থাকতে পারে, অথবা যে কোনো জায়গায় থাক, নিয়ম একই, নিয়ম হচ্ছে এই নিয়ম। তো এই নিয়মের মাধ্যমে বা এই টাইপের যতগুলো অঙ্ক থাক, আপনারা জাস্ট আড়াআড়ি গুণের মাধ্যমে যে মানটা বের করতে হবে সেইটা এক পাশে রাখবেন, বাকি মানগুলো আরেক পাশে দিয়ে আপনারা অঙ্কগুলো সলভ করতে পারবেন। ভগ্নাংশের সব থেকে ইম্পর্টেন্ট যে টাইপটা আছে, যে টাইপ থেকে অবশ্যই প্রশ্ন থাকে, সেই টাইপটা পড়বো। সেটা হচ্ছে যে বৃহত্তম সংখ্যা নির্ণয়। এখানে 2টা জিনিস আমাদের শিখতে হবে, একটা হচ্ছে বৃহত্তম বা বড় নির্ণয়, আর একটা হচ্ছে ক্ষুদ্রতম বা ছোট নির্ণয়। যে কোনো 2টার মধ্যে একটা দিতে পারে, তবে নর্মালি বৃহত্তম ভগ্নাংশ বা বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে বলে। আচ্ছা, এখানে আমরা প্রশ্নটা যদি দেখি, নিচের কোন ভগ্নাংশটি বড়, অপশনে কি দেওয়া আছে, 4টা ভগ্নাংশ দেওয়া আছে। এখন আমরা কিন্তু খালি চোখে দেখে বলতে পারবো না যে কোনটা বড় কোনটা ছোট, বলা সম্ভব না। এখন এইটাকে নির্ণয় করার জন্য সবথেকে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে এই পরপর 2টা করে ভগ্নাংশ নিজেদের মধ্যে তুলনা করা। কিভাবে তুলনা করব, এই যে আমি প্রথম 2টা ভগ্নাংশ লিখবো পাশাপাশি, 3/5 আর এটা হচ্ছে 4/9। তারপর আমি আড়াআড়ি গুণ করব। কি করব, এই যে 3-এর সাথে 9 গুণ করব, তাহলে 3 নং কত, 27, আর এই 5-এর সাথে 4 গুণ করব, 4×5 = 20। এখন আমাকে এখানে কি নির্ণয় করতে বলছে, বড় না, তাহলে আমি দেখব 27 বড় না 20 বড়, অবশ্যই 27 বড়। তাহলে 27-এর উপরে ভগ্নাংশ যেটা আছে 3/5, এইটা কি 4/9 থেকে বড়। দেখেন, আমি প্রথমে কি করলাম, আমি প্রথমে পাশাপাশি 2টা ভগ্নাংশ লিখলাম, 3/5, 4/9। তারপরে কি করব, আড়াআড়ি গুণ করব, এই যে 3 আর 9 এই উপরেরটা গুণ হবে, 3 নং 27,
তারপরে এই নিচ থেকে উপরে, তাহলে 5 আর 4, 4 5 20। এখন আমাকে প্রশ্নে নির্ণয় করতে বলছে বড় কোনটা, তাহলে 27 বড় না 20 বড়? 27 বড়, তাহলে 27-এর উপরের ভগ্নাংশটা কি হবে? বড় হবে। তাহলে 3/5 বড় কার থেকে? 4/9 থেকে। তাহলে এখান থেকে আমি কি পেলাম যে 3/5 বড়। তাহলে এইটা তো বাদ হয়ে গেল। আবার আমি 3/5-এর সাথে গ নাম্বার এই অপশনটা তুলনা করব, 2/7। আবার আগের মতো 3 আর 7 গুণ হবে, 3 7 21। আবার নিচ থেকে উপরে 5 দুগুণী 10। এখন 21 বড় না 10 বড়? অবশ্যই 21 বড়। তাহলে 21-এর উপরের ভগ্নাংশটাও কি হবে? 2/7-এর থেকে বড় হবে। তাহলে এখানে কি বড় হলো? 3/5। তাহলে গ নাম্বার বাদ। ঘ নাম্বার কি আছে? 1/3। আবার আমি কি করব? আড়াআড়ি গুণ করব, 3 তিরিকে 9, 5 কে 5। 9 বড় না 5 বড়? অবশ্যই 9 বড়। তাহলে 9-এর উপরের ভগ্নাংশ কি? 3/5। তাহলে 3/5 বড় হবে। তাহলে এইটাও কাটা গেল। তাহলে আমরা এই 3/5-কে 3টার সঙ্গে তুলনা করলাম, খ নম্বর অপশন, গ নম্বর অপশন, ঘ নম্বর অপশন। তুলনা করে আমরা কি পেলাম? যে ক নাম্বার 3/5ই হচ্ছে সব থেকে বড়। আচ্ছা, আমরা আরেকটা অঙ্ক করবো এই টাইপের, তাহলে আপনাদের কনফিউশন যেটা আছে ক্লিয়ার হয়ে যাবে। একই টাইপের আমরা আরেকটা অঙ্ক দেখি যে কোন সংখ্যাটি বৃহত্তম। এখানে অপশন দেওয়া আছে 3টা, একটা হচ্ছে 3/4, 7/8, 4/5। কোনটা বড় খালি চোখে আমরা নির্ণয় করতে পারবো না। আমরা কি করব? পরপর দুইটা ভগ্নাংশ তুলনা করব। তাহলে আমরা কি লিখব? 3/5 আর হচ্ছে 7/8, এই দুইটা অপশন পাশাপাশি লিখলাম। এখন এই উপর থেকে গুণ করব, 3 8 24 আর নিচ থেকে উপরে যাব, 5 7 35। আচ্ছা, কোনটা বড়? 35 বড় না? তাহলে 35-এর উপরে কোন অপশন আছে? ভগ্নাংশ 7/8। তাহলে 7/8 বড় হবে 3/5-এর থেকে। তাহলে ক নাম্বার আগে বাদ। কি থাকলো? 7/8। আরেকটা অপশন কি আছে? 4/5। আবার গুণ করব, 7 আর 5 গুণ করলে কত হয়? 5 7 35। 8 আর 4 গুণ করলে হয় 3 8 32। কোনটা বড়? 35 বড় না? তাহলে 35-এর উপরে ভগ্নাংশ কি আছে? 7/8। তাহলে 7/8 কি হবে? এই 4/5-এর থেকে বড়। তাহলে এই প্রশ্নে আমাদের অ্যান্সার হচ্ছে 7/8, একদম ইজিয়েস্ট ওয়ে। আচ্ছা, কি করা হইলো দেখেন, আমরা কি করব? বৃহত্তম বলুক ক্ষুদ্রতম বলুক, আমরা কি করব? পরপর দুইটা ভগ্নাংশ তুলনা করব। প্রথম অপশন 3 ভাগ, আচ্ছা 3/5 বলছিল। আচ্ছা, এইটা তো 4 হইতো, 4 7 28। আচ্ছা, তারপরেও অ্যান্সার ঠিক ওইটাই আসতো। 4 দিলে 4 7 28, 24 থেকে 28 বড়, তাহলে এইটা রাইট। আচ্ছা, ঠিক আছে, অ্যান্সার ঠিক আছে, সমস্যা নেই। এখানে 4-এর জায়গায় 5 হয়েছিল। তাহলে আমরা কি করব? পরপর দুইটা ভগ্নাংশ কি করলাম? পাশাপাশি লিখলাম। লিখে আমরা উপর থেকে নিচে গুণ করব। তাহলে 3 আর 8 গুণ করলে 3 8 24, 4 আর 7 গুণ করলে 4 7 28। প্রশ্নে কী চেয়েছে? বৃহত্তম মানে বড়। বড় কোনটা? 28। তাহলে 28-এর উপরের কোন ভগ্নাংশ হচ্ছে? 7/8। তাহলে 7/8 বড় হবে, 3/4 ছোট হবে। তাহলে 3/4 বাদ গেল। এখন এই 7/8-কে আরেকটা ভগ্নাংশ আছে না 4/5, তার সাথে তুলনা করব। তাহলে 7/8 আর 4/5। আবার উপর থেকে নিচের দিক যাব। 7 আর 5 গুণ করলে 5 7 35। 8 আর 4 গুণ করলে 4 8 32। 35 বড় না 32 বড়? 35 বড়। তাহলে 35-এর উপরের ভগ্নাংশ 7/8। তাহলে 7/8 হচ্ছে 4/5-এর থেকে বড়। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে 7/8। এখন আমরা একটা দেখব যে কিভাবে ক্ষুদ্রতম নির্ণয় করে। একই নিয়ম, জাস্ট আমি ক্ষুদ্রতমটা নিব, বৃহত্তমটা বাদ দিয়ে দিব। এখন আমরা ক্ষুদ্রতম সংখ্যা বা ক্ষুদ্রতম ভগ্নাংশ কিভাবে নির্ণয় করে দেখব। নিচের কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম, মানে কোনটি সব থেকে ছোট। এখানে 4টা ভগ্নাংশ দেওয়া আছে। আমরা কি করব? পরপর দুইটা ভগ্নাংশ তুলনা করব। একদম আগের নিয়ম, 5/3 আর এখানে আছে 3/4। আচ্ছা, আমি কি করব? এই উপর থেকে নিচে গুণ করব, 4 5 20, 3 3 9। প্রশ্নে কী চেয়েছে? ক্ষুদ্রতম না মানে ছোট। তাহলে 20 ছোট না 9 ছোট? 9 ছোট না? তাহলে 9-এর উপরের ভগ্নাংশটা কী হবে? ছোট হবে। তাহলে 5/3 কি? বাদ। ছোট কি? 3/4। তাহলে 3/4 নিলাম। তাহলে খ নম্বর টিকে থাকলো। এর সাথে এমন তুলনা করব কি? 5/21। পরের অপশন, পরের অপশন কি? 5/21। আবার উপর থেকে নিচে গুণ করব, 3 কে 3, 3 2 6। তাহলে 3 দ্বারা 21-কে গুণ করলে কত হয়? 63। 4 আর 5 গুণ করলে কত হয়? 4 5 20। 63 ছোট না 20 ছোট? অবশ্যই 20 ছোট। তাহলে 20-এর উপরে যে ভগ্নাংশ আছে সেইটা ছোট হবে। তাহলে এখন আবার আচ্ছা, এখন 3/4 বাদ গেল। টিকে থাকলো হচ্ছে কি? গ নাম্বার। তাহলে টিকে থাকলো কি এখানে? 5/21। তার সাথে কি তুলনা করব? 5/17। আচ্ছা, এখন 5 দ্বারা 17-কে আমি গুণ করব।
তাহলে 5 7 35-এর 5, 5 আর 3-এ 8, 85। আর 5 দ্বারা 21-কে গুণ করলে 5 ওকে 5, 5 দুগুণে 10। আচ্ছা 85 বড় না 105 বড় বলেন তো? আমাদের বের করতে বলছে কি ছোট না, তাহলে কোনটা ছোট? অবশ্যই 85 ছোট। তাহলে 85-র উপরে যে ভগ্নাংশ আছে সেইটা কি হবে? ছোট। তাহলে 5/21। তাহলে আমার অ্যান্সার হচ্ছে গ, 5/21। দেখেন বৃহত্তম আর ক্ষুদ্রতম নির্ণয় করার সূত্র হচ্ছে একই, খালি বৃহত্তম সময় বড় সংখ্যাটা নিতে হবে আর ক্ষুদ্রতম সময় ছোট সংখ্যা বা ভগ্নাংশটা নিতে হবে। আপনারা খুব ইজিয়েস্ট ওয়েতে এইভাবে বৃহত্তম ও ক্ষুদ্রতম ভগ্নাংশ নির্ণয় করতে পারবেন। দশমিকের গুণ কিভাবে করতে হয় সেটা শিখব, খুবই ইম্পর্টেন্ট। দশমিকের গুণ ভাগ থেকে পরীক্ষায় প্রশ্ন থাকে। দেখেন দশমিকের গুণ আমরা কিভাবে করব, একদম ইজি। আমরা দশমিক কিচ্ছু দেখব না। ধরেন আমরা টিনের চশমা চোখে দিয়েছি, আমরা শুধু সংখ্যা দেখব, আমরা দশমিকও দেখব না, দশমিকের আগে পরে শূন্য আছে সেগুলো দেখব না। তাহলে এখানে দশমিক বাদ দিলে এখানে কি সংখ্যা থাকে? শুধু 5 না? দশমিক বাদ দিলে এখানেও 5 থাকে, দশমিক বাদ দিলে এখানেও 5 থাকে। অর্থাৎ যদি আমি দশমিকটা এখান থেকে তুলে দিই তাহলে এখানে পূর্ণ সংখ্যা 5 থাকতেছে, এখানেও দশমিক তুলে দিলে পূর্ণ সংখ্যা 5 থাকতেছে, এখানেও দশমিক তুলে দিলে এখানে পূর্ণ সংখ্যা 5 থাকতেছে। তাহলে 5 আর 5 গুণ করলে কত হয়? 25। 5 5 25, 25-কে 5 দ্বারা গুণ করলে কত হয়? 125। তাহলে আমি কি করলাম? প্রথমে টিনের চশমা দিয়ে শুধুমাত্র সংখ্যাগুলোকে দেখলাম। দশমিক বাদ দিয়ে এখানে কত আছে? 5। দশমিক বাদ দিয়ে এখানেও 5, দশমিক বাদ দিয়ে এখানেও 5। তাহলে 3টা 5 গুণ করলে হয় 125। এখন আমি তো আসলে টিনের চশমা দিয়ে দেখলে হবে না, এখানে তো দশমিক আছে। এখন আমি দেখব টোটাল কয়টা দশমিক আছে, মানে দশমিকের পর কয়টা ঘর বা সংখ্যা আছে। এখানে আছে দশমিকের পর 2টা সংখ্যা না, এখানে আছে দশমিকের পর একটা সংখ্যা, এখানে আছে দশমিকের পর তিনটা সংখ্যা। একটু খেয়াল করেন, দশমিকের পর এখানে 2টা সংখ্যা আছে, 2 লিখলাম। দশমিকের পর এখানে একটা সংখ্যা আছে, 1 লিখলাম। দশমিকের পর এখানে 3টা সংখ্যা আছে, 3 লিখলাম। এখন টোটাল কয়টা সংখ্যা আছে দশমিকের পর? 2 আর 1 3, 3 আর 3 6। তাহলে এখানে আমি 3টা সংখ্যা পেলাম। তাহলে আমাকে আরও 3টা সংখ্যা লাগবে, সেই 3টা সংখ্যা আমি 3টা শূন্য দিব, তারপর তার সামনে দিব দশমিক আর এখানে একটা শূন্য দিব। তাহলে দেখেন এখন দশমিকের পর টোটাল কি হয়ে গেল? 6টা ঘর হয়ে গেল। ফুল প্রসেসটা আমি আবার বলি। প্রথম কি করবেন, এখানে দেখেন এখানে কি 0.05 গুণ 0.5 0.005, এখানে কি আছে? 3টা দশমিকের গুণ আছে, এখানে 3টা ভগ্নাংশ আছে, বা আমরা কি বলবো দশমিক আছে, দশমিক ভগ্নাংশ। এখন আমরা কিভাবে গুণ করব? প্রথম কাজ হচ্ছে যে আমাকে দশমিক বাদ দিয়ে জাস্ট সংখ্যাগুলো আমরা গুণ করব। দশমিক বাদ দিলে এখানে পূর্ণ সংখ্যা 5, এখানে পূর্ণ সংখ্যা 5, এখানে পূর্ণ সংখ্যা 5, 3টা 5 গুণ করলে হয় 125। এখন দশমিকের পর ঘর আছে কয়টা মোট সেটা আমাকে গুনতে হবে। প্রথম ভগ্নাংশে আছে 2টা, পরের ভগ্নাংশে আছে 1টা, তারপরের ভগ্নাংশে 3টা, তাহলে টোটাল হচ্ছে কয়টা? 6টা। তাহলে আমাকে এখানে দশমিকের পর 6টা ঘর নিয়ে আসতে হবে। এখানে আমি অলরেডি 3টা পাইছি, তাহলে আমাকে আরও 3টা শর্ট, সেই 3টা শূন্য আমি সামনে দিয়ে তার আগে একটা দশমিক দিব, তারপর আবার একটা শূন্য দিব। আমি আরেকটা অঙ্ক দেখাই আপনাদের। 0.001 গুণ 0.001 গুণ 0.301। আচ্ছা দেখেন এইটা আমাকে গুণ করতে হবে। কি আছে? 0.01, 0.001, 0.0001। প্রথম কাজ হচ্ছে দশমিক বাদ দিয়ে আমি পূর্ণ সংখ্যা কল্পনা করবো। এখানে পূর্ণ সংখ্যা কত? 1, এখানে পূর্ণ সংখ্যা কত? 1, এখানেও পূর্ণ সংখ্যা 1। দশমিক বাদ দিয়ে, কারণ দশমিকের সামনে শূন্য দাম নেই, অর্থাৎ 0.01 সমান 1ই, 1 সমান 1, আর হচ্ছে 0.1 সমানও 1, অর্থাৎ পূর্ণ সংখ্যার আগে যতগুলোই শূন্য থাক না কেন তার কোনো দাম নেই। তাহলে এই 3টা 1 যদি আমি গুণ করি তার মান হয় কত? 1। আচ্ছা 1 হইল। এখন আমি গুনবো দশমিকের পর মোট কয়টা ঘর আছে। এখানে আছে 2টা, এখানে আছে 3টা, এখানে আছে 4টা। তাহলে দশমিকের পর টোটাল ঘর বা সংখ্যা হবে কয়টা? 2 আর 3 5, 5 আর 4 9টা। তাহলে আমি কি করব? এখানে একটা মাত্র 1 আছে, তাহলে 1-এর আগে আরও 8টা আমাকে শূন্য নিতে হবে। 3 4 5 6 7 8, তার আগে একটা দশমিক দিয়ে শূন্য দিব। এটা হচ্ছে দশমিকের গুণ করার নিয়ম।